এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর টেকনিক্যাল এক্সপার্ট উদান ঘোষ। আজকে আমরা ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডেটা রিপ্রেজেন্টেশন অর্থাৎ তথ্যের উপস্থাপনা নামে যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি থেকে আজকে আমরা এক্সাম রিলেটেড কোশ্চেন্স এবং তার অ্যান্সার্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে এক্সাম রিলেটেড প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করা হবে আজকে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম কাকে বলে? একগুচ্ছ সংখ্যা বা চিহ্নের সমষ্টি যেগুলি আমাদের গণনার কাজে সাহায্য করে তাদের সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলে। সংখ্যা পদ্ধতি এর বৈশিষ্ট্য লেখো। সংখ্যা পদ্ধতি এর বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট স্বতন্ত্র কিছু প্রতীকের সমষ্টি, সংখ্যার বীজগাণিতিক বা পাটিগণিতিক গঠনের প্রতিফলন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সংখ্যার বীজগণিতিক বা পাটিগণিতিক গঠনের প্রতিফলন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে উপযোগী সংখ্যার সঠিক উপস্থাপন। এই হলো সংখ্যা পদ্ধতি এর বৈশিষ্ট্য। ঠিক আছে, তারপর সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? সংখ্যা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা যায়। এক, অস্থানিক বা অবস্থান বর্জিত সংখ্যা পদ্ধতি, যেটাকে ইংলিশে বলা হয়ে থাকে নন পজিশনাল নাম্বার সিস্টেম। আর 2 নম্বর হচ্ছে স্থানিক বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি, যাকে ইংলিশে বলা হয়ে থাকে পজিশনাল নাম্বার সিস্টেম। পরের কোশ্চেন হচ্ছে নন পজিশনাল, অর্থাৎ নন পজিশনালের আর কি কি বললাম? নন পজিশনাল বা অস্থানিক বা অবস্থান বর্জিত সংখ্যা পদ্ধতি, যা খুশি আসতে পারে, কিন্তু তোমাদের শুধু নন পজিশনাল নয়, নন পজিশনালের জায়গায় আসতে পারে অবস্থান বর্জিত বা অস্থানিক নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি কাকে বলে। কি লিখবে? বলবে প্রাচীনকালে মানুষ গণনার কাজের জন্য গুহার গায়ে দাগ কেটে বা একটি দড়িতে গিঁট দিয়ে গণনা করত। এই প্রকার গণনার ক্ষেত্রে সংখ্যার মান তার অবস্থানের ওপর নির্ভর করে না, তাই এই প্রকার সংখ্যা পদ্ধতিকে নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অস্থানিক বা অবস্থান বর্জিত সংখ্যা পদ্ধতি বলা হয়ে থাকে। যেমন এই 1-এর জন্য 1 এরকম লেখা হতো, যখন 2-এর জন্য 2 এরকম ভাবে 2 দাড়ি কেটে দেওয়া হতো, 3-এর জন্য 3টে দাড়ি কেটে দেওয়া হতো, 4-এর জন্য 4টে দাড়ি কেটে দেওয়া হতো, 5-এর জন্য 5টা দাড়ি কেটে দেওয়া হতো, 6-এর জন্য 6টা দাড়ি কেটে দেওয়া হতো। ঠিক আছে, এইভাবে মানে হচ্ছে গুহার গায়ে দাগ কেটে বা দড়িতে হচ্ছে গিঁট দিয়ে গণনা করা হতো। তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, সংখ্যার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। সংখ্যার অবস্থানের যদি পরিবর্তন করি, মনে করো এই 5টা আমি যে হচ্ছে দাগ কেটেছি, যে দাড়ি টেনেছি, এটাকে এই অবস্থানটাকে যদি এই 5টার অবস্থান যদি হচ্ছে বদলে দিই, তাহলে কি হবে? তাহলেও এটা 5ই থাকবে। তাহলে সেই জন্য একে বলা হচ্ছে নন পজিশনাল বা অবস্থান বর্জিত বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এর পরের কোশ্চেন কি? এর পরের কোশ্চেন হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি থেকে কোন সংখ্যা পদ্ধতির উৎপত্তি হয়েছে? অথবা তোমার কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে রোমান সংখ্যা পদ্ধতির কোন সংখ্যা পদ্ধতি থেকে উৎপত্তি হয়েছে। তাহলে কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি থেকে কোন সংখ্যা পদ্ধতির উৎপত্তি হয়েছে, বা এইভাবেও আসতে পারে যে রোমান সংখ্যা পদ্ধতির কোন সংখ্যা পদ্ধতি থেকে উৎপত্তি হয়েছে। অ্যান্সারটা কি হবে না, প্রথম কোশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সার হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি থেকে রোমান সংখ্যা পদ্ধতির উৎপত্তি হয়েছে। আর যদি কোশ্চেনটা আসে রোমান সংখ্যা পদ্ধতি কোন সংখ্যা পদ্ধতি থেকে উৎপত্তি হয়েছে, তাহলে কোশ্চেনের অ্যান্সারটা এইভাবে লিখতে হবে যে রোমান সংখ্যা পদ্ধতির নন পজিশনাল সংখ্যা পদ্ধতি থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল বা অস্থানিক পদ্ধতিতে সংখ্যা উপস্থাপনের সমস্যা বা অসুবিধাগুলি লেখো। অস্থানিক পদ্ধতিতে ফার্স্ট পয়েন্ট হচ্ছে অস্থানিক পদ্ধতিতে এই দাগগুলির মান তাদের অবস্থানের উপর নির্ভর করতো না, বিভিন্ন স্থানে একই থাকে। ঠিক আছে, অর্থাৎ স্থান পরিবর্তন করলে এদের মান একই থাকে। 2 নম্বর হচ্ছে বড় বড় সংখ্যা প্রকাশ করা এবং তাদের যোগ বিয়োগ নির্ণয় করা এই পদ্ধতি কার্যকর ছিল না। এই হলো নন পজিশনাল বা অস্থানিক পদ্ধতিতে সংখ্যা উপস্থাপনের সমস্যা বা অসুবিধা। কোশ্চেন হচ্ছে নন পজিশনাল বা অবস্থান বর্জিত সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য লেখো। ফার্স্ট পয়েন্ট, এই প্রকার গণনার ক্ষেত্রে সংখ্যার মান তার অবস্থানের উপর নির্ভর করে না। 2 নম্বর পয়েন্ট, নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অবস্থান বর্জিত সংখ্যা পদ্ধতি থেকেই পরবর্তীকালে রোমান সংখ্যা পদ্ধতির উৎপত্তি হয়েছে। তারপরের কোশ্চেন হচ্ছে পজিশনাল বা অবস্থানগত বা স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার অঙ্কগুলির অবস্থানের ওপর সেই সংখ্যার মান নির্ধারিত হয় এবং অঙ্কগুলির অবস্থান পরিবর্তনে সংখ্যাটির মানেরও পরিবর্তন হয়,
তাকে স্থানিক বা অবস্থানগত বা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন 265 265 265 এই সংখ্যাটি 2, 6 ও 5 দ্বারা গঠিত। দেখো 2 × 100, 6 × 10, 5 × 1। একক, দশক, শতক। এককের জন্য একক, তাহলে একক ঘরের জন্য কি হয়, 1 দিয়ে গুণ হয়েছে অর্থাৎ 10 টু দি পাওয়ার 0। 10 টু দি পাওয়ার 0 মানেই হচ্ছে 1। দশক, দশক মানে কি 10 অর্থাৎ 10 টু দি পাওয়ার 1 মানেই হচ্ছে দশক। তারপর কি একক, দশক, শতক। শতক মানে কি 100, তাহলে 100, তাহলে 100 100 মানে কি 10 স্কোয়ার, তাহলে 2 × 10 স্কোয়ার করলে কত হয় 200। 200 হলো। তারপর 6 × 10 মানে কত হলো 60, তাহলে 200 আর 60 মানে কত হলো 260। আর 5 × 1 10 টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 5 × 1 হচ্ছে 5, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 265। ঠিক আছে, এখানে 265 সংখ্যাটির অঙ্কগুলি যথাক্রমে শতক, দশক ও একক স্থানে অবস্থান করছে। একক, দশক, শতক দেখতে পেয়েছো, 2টা হচ্ছে শতক, 6টা দশক আর 5টা একক স্থানে অবস্থান করে। ঠিক আছে, এরপরের কোশ্চেন হচ্ছে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যা পদ্ধতির মান কি এর ওপর নির্ভর করে। পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান নির্ভর করে সংখ্যাটির অঙ্কগুলির এবং তার অবস্থানের ওপর, আর সংখ্যাটির বেস বা র্যাডিক্সের মান কত তার ওপর। তাহলে কিসের ওপর নির্ভর করে না, সংখ্যাটির অঙ্কগুলির এবং তার অবস্থানের ওপর এবং সংখ্যাটির বেস বা র্যাডিক্সের মান কত তার ওপর। নাম্বার সিস্টেম বা অবস্থানগত সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য লেখো। এই পদ্ধতিতে কতগুলি সংখ্যা বা চিহ্ন ব্যবহার করে সংখ্যাগুলিকে প্রকাশ করা হয়। এই 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই পদ্ধতিতে অঙ্কের অবস্থান পরিবর্তন করলে সংখ্যাটির মানের পরিবর্তন হয়। 3 নম্বর হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেমের সংখ্যাগুলির একটি নির্দিষ্ট বেস ভ্যালু বা র্যাডিক্স থাকে। এই হলো পজিশনাল নাম্বার সিস্টেম বা অবস্থানগত সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য। তারপর কি না, পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি কয় প্রকার ও কি কি। পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি 4 প্রকার। 1 দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার সিস্টেম, 2 দ্বিপদী সংখ্যা পদ্ধতি বা বাইনারি নাম্বার সিস্টেম, 3 অষ্টপদী সংখ্যা পদ্ধতি বা অক্টাল নাম্বার সিস্টেম, 4 ষড়দশমিক সংখ্যা পদ্ধতি বা হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। ঠিক আছে, তারপরের কোশ্চেন হচ্ছে বেস ভ্যালু বা র্যাডিক্স কাকে বলে না, কোনো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যা প্রকাশ করার জন্য মোট যতগুলি স্বতন্ত্র অঙ্ক ব্যবহার করা হয় তাকে সেই সংখ্যা পদ্ধতির বেস ভ্যালু বা র্যাডিক্স বলে। যেমন পজিশনাল নাম্বার সিস্টেমের বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যা প্রকাশ করার জন্য বাইনারি 0, 1 এই 2টি স্বতন্ত্র অঙ্ক, ডেসিমেলের 0 থেকে 9 এই 10টি স্বতন্ত্র অঙ্ক, অক্টালের 0 থেকে 7 এই 8টি স্বতন্ত্র অঙ্ক, হেক্সাডেসিমেলের 0 থেকে 15 এই 16টি স্বতন্ত্র অঙ্ক ব্যবহার করা হয়। তাই বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস ভ্যালু বা র্যাডিক্স 2, 10, 8, 16 অর্থাৎ বাইনারির 2 বেস ভ্যালু বা র্যাডিক্স 2, ডেসিমেলের বেস ভ্যালু বা র্যাডিক্স 10, ডেসিমেলের আর অক্টালের বেস ভ্যালু বা র্যাডিক্স 8 আর হেক্সাডেসিমেলের বেস ভ্যালু বা র্যাডিক্স 16। ঠিক আছে, তারপরের কোশ্চেন হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অবস্থান বর্জিত সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। পজিশনাল নাম্বার সিস্টেম বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অবস্থান বর্জিত সংখ্যা পদ্ধতির পার্থক্য। না, পজিশনাল নাম্বার সিস্টেম বা অবস্থানগত সংখ্যা পদ্ধতিতে অঙ্কের অবস্থান পরিবর্তন করলে সংখ্যার মানের পরিবর্তন হয়। আর এইদিকে হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অবস্থান বর্জিত সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তার অবস্থানের উপর নির্ভর করে না। 2 নম্বর পয়েন্ট, পজিশনাল নাম্বার সিস্টেম সংখ্যাগুলির একটি নির্দিষ্ট বেস ভ্যালু বা র্যাডিক্স থাকে, আর এটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে কোনো বেস ভ্যালু বা র্যাডিক্স থাকে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেমকে মূলত 4টি ভাগে ভাগ করা যায়, যথা ডেসিমেল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। আর নন পজিশনাল নাম্বার সিস্টেমকে মূলত কোনো ভাগে ভাগ করা যায় না, তবে এই নাম্বার সিস্টেম থেকে রোমান সংখ্যা পদ্ধতির উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এরপরের কোশ্চেন হচ্ছে এমএসবি ও এমএসডি এর পুরো কথাটি লেখো। এমএসবি এর পুরো কথাটি হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এমএসডি এর পুরো কথাটি হলো মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট।
এখানে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট লেখা হয়ে গেছে, এটা হবে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। ঠিক আছে, এখানে একটুখানি ভুল হয়ে গেছে, এটা হবে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর এলএসবি ও এলএসডির পুরো কথাটি লেখো। এলএসবির পুরো কথাটি হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসডির পুরো কথাটি হলো লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। ঠিক আছে, এমএসবি এবং এমএসডি কাকে বলে না, সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যার সবচেয়ে বাম দিকের অঙ্ক বা ডিজিটকে এমএসবি বা এমএসডি বলে। যেমন ডেসিমেলের ক্ষেত্রে দেখো আমি লিখেছি 1563 বেস 10, অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতির সবচেয়ে বাঁ দিকের বলেছি, তাহলে সংখ্যা পদ্ধতিতে সবচেয়ে বাঁ দিকের, তাহলে এখানে 1টা হচ্ছে এমএসডি। অক্টালেও দেখো, অক্টালের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়েছি, অক্টালে দেখো 5672 বেস 8, দেখো সবচেয়ে বাঁ দিকের কোনটা আছে 5টা হচ্ছে এমএসডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। হেক্সাডেসিমেলে 5A C7 বেস 16, দেখো 5 হচ্ছে এমএসডি। এখানে 5-এর জায়গা 6 বা বি সি যা খুশি থাকতে পারে, যেটা সবচেয়ে বাঁ দিকে থাকবে সেটাই হচ্ছে এমএসডি। ঠিক আছে, কিন্তু বাইনারির ক্ষেত্রে আমরা সাধারণত এমএসবি কথাটিকে বলে থাকি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। দেখো সবচেয়ে বাঁ দিকে 1 আছে, এটা হচ্ছে এমএসবি। এখানে আমি লিখে দিয়েছি ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রে এমএসডি বা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট কথাটি প্রযোজ্য। সাধারণত বাইনারি সংখ্যার ক্ষেত্রে এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট কথাটি প্রযোজ্য। ঠিক আছে, তারপর এলএসবি বা এলএসডি কাকে বলে না, সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যা সবচেয়ে বাঁ দিকের অঙ্ক বা ডিজিটকে এলএসবি এবং এলএসডি বলে। যেমন ডেসিমেলের কি 1563, এই 3 মানে সবচেয়ে ডান দিকের অঙ্ক বা ডিজিটকে বলা হয়ে থাকে এলএসবি বা এলএসডি, তাহলে দেখো এটা হচ্ছে এলএসডি। অক্টালের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়েছি, দেখো সবচেয়ে ডান দিকেরটা হচ্ছে এলএসডি। হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও সবচেয়ে ডান দিকেরটা এলএসডি, আর বাইনারির হচ্ছে সবচেয়ে ডান দিকেরটা এলএসবি। তাহলে এই ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রে এলএসডি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট কথাটি প্রযোজ্য, আর বাইনারি সংখ্যার ক্ষেত্রে এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট কথাটি প্রযোজ্য। ঠিক আছে, তারপর দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কতগুলি স্বতন্ত্র সংখ্যা থাকে ও কী কী। দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 10টি স্বতন্ত্র সংখ্যা থাকে। স্বতন্ত্র সংখ্যাগুলি হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দ্বিপদী বা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতগুলি স্বতন্ত্র অঙ্ক থাকে ও কী কী। দ্বিপদী বা বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টি স্বতন্ত্র অঙ্ক থাকে। স্বতন্ত্র অঙ্কগুলি হলো 0 ও 1। তারপর কি অষ্টপদী বা অক্টাল সংখ্যা পদ্ধতিতে কতগুলি স্বতন্ত্র অঙ্ক থাকে। অষ্টপদী বা অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি স্বতন্ত্র অঙ্ক থাকে। স্বতন্ত্র অঙ্কগুলি হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তারপর ষড়দশমিক বা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কতগুলি স্বতন্ত্র অঙ্ক থাকে ও কী কী। ষড়দশমিক বা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 16টি স্বতন্ত্র অঙ্ক থাকে। স্বতন্ত্র অঙ্কগুলি হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ABCDEF। ঠিক আছে, তারপর কি না দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বেস ভ্যালু বা র্যাডিক্স কত। দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বেস ভ্যালু বা র্যাডিক্স হলো 10। দ্বিপদী বা বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বেস ভ্যালু বা র্যাডিক্স হলো 2। অর্থাৎ দ্বিপদী বা বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বেস ভ্যালু বা র্যাডিক্স কত। অ্যান্সার হচ্ছে দ্বিপদী বা বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বেস ভ্যালু বা র্যাডিক্স হলো 2। তারপর অক্টাল বা অষ্টপদী সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বেস ভ্যালু বা র্যাডিক্স কত। অক্টাল বা অষ্টপদী সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বেস ভ্যালু বা র্যাডিক্স হলো 8। তারপর ষড়দশমিক বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বেস ভ্যালু বা র্যাডিক্স কত না ষড়দশমিক বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বেস ভ্যালু বা র্যাডিক্স 16 বা 16। ডেসিমেল সংখ্যার উদাহরণ দাও না। ডেসিমেল সংখ্যার যখন উদাহরণ তোমাদের দিতে বলবে, যদি পরীক্ষায় যদি পড়ে বা মনে করো এমসিকিউ হচ্ছে থাকতে পারে, ঠিক আছে, তাহলে এখানে আমি যে উদাহরণটা দিয়ে দিয়েছি যে সেটাই থাকবে সেটা নয়, আর আমি যে উদাহরণটা দিয়ে দিয়েছি সেটাই যে তোমাদের লিখতে হবে সেটাও নয়। তোমরা তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো, আর যদি এমসিকিউতে দেখবে কোন অ্যান্সারটা ডেসিমেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে তখন সেটাতে টিক মারবে। ঠিক আছে, যেমন ডেসিমেল সংখ্যার উদাহরণ কি না, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডেসিমেল সংখ্যার উদাহরণ হলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে কোনো ভগ্নাংশ সংখ্যা থাকবে না। ভগ্নাংশ মানে কি, এখানে দশমিক আমি আনবো না। ঠিক আছে, তাহলে 2, 5, 6, 7 বেস 10 কি করে বুঝবে সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা কিনা না, দেখবে যে সংখ্যাটি 0 থেকে 7, এই 0 থেকে 9 এই 10টি স্বতন্ত্র অঙ্ক রয়েছে কিনা। যত এই অঙ্ক হচ্ছে যতগুলো ডিজিট দেওয়া থাকবে বা যতগুলো ডিজিট দেওয়া থাকবে সেই ডিজিটগুলির মধ্যে 0 থেকে 9 এই মোট
10টি স্বতন্ত্র অঙ্ক রয়েছে কিনা। যদি 0 থেকে 9-এর মধ্যে 10টি স্বতন্ত্র অঙ্ক থেকে থাকে আর যদি বেস যদি 10 দেওয়া হয়ে থাকে তাহলে সেটাই হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডেসিমাল সংখ্যার উদাহরণ হলো 2567 বেস 10, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রেও একটা উদাহরণ দিয়ে দিয়েছি 25 মানে 25.380 বেস 10। তাহলে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা সংখ্যা 0 থেকে 9-এর মধ্যে যতগুলি ডিজিট রয়েছে তার সমন্বয়ে গঠিত, আর বেস হচ্ছে 10, তাহলে সেটাই হচ্ছে ডেসিমাল সংখ্যার উদাহরণ। বাইনারি সংখ্যার ক্ষেত্রে কি 0 আর 1 এই দুটি সংখ্যা নিয়ে হচ্ছে গঠিত হবে আর বেস 2 থাকবে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারি সংখ্যার একটা উদাহরণ দিয়ে দিয়েছি 10 মানে 111 বেস 2, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে উদাহরণ হচ্ছে 010.110 বেস 2। তারপর অক্টাল বা অষ্টপদী সংখ্যার ক্ষেত্রে কি হবে 0 থেকে 7 এই 8টি স্বতন্ত্র অঙ্ক নিয়ে গঠিত হবে, আর বেস ভ্যালু হবে বা র্যাডিক্স হবে 8। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অক্টাল বা অষ্টপদী সংখ্যার উদাহরণ হচ্ছে 5127 বেস 8, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে অক্টাল বা অষ্টপদী সংখ্যার উদাহরণ হলো 205.62 বেস 8। ঠিক আছে, তারপর ষড়দশমিক বা হেক্সাডেসিমাল সংখ্যার উদাহরণ কি না, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ষড়দশমিক বা হেক্সাডেসিমাল সংখ্যার উদাহরণ হলো 5AC7 বেস 16, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে উদাহরণ হলো AB.C7 বেস 16। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে বা এরকম তোমাদের যদি আরও যদি প্রশ্ন উত্তর বিভিন্ন চ্যাপ্টারের প্রশ্ন উত্তর যদি প্রয়োজন হয়ে থাকে আরও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে হচ্ছে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।